নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প চতুর্ভুজ কলমে সুচন্দ্রা চক্রবর্তী এবং চতুর্ভুজ গল্পের আজকের অন্তিম পর্ব। তোমরা যাকে তোমাদের দিদা বলে জানো তার নাম সোহাগ দাস। আমাদের বাড়ির প্রধান রাঁধুনি ছিল। অনেক কম বয়সে বিধবা হয়েছে। ওই একতলা বাড়িটাতেই ও থাকতো, নিজের একমাত্র মেয়ে অত্রিকাকে নিয়ে। ওই অত্রিকা দাসের বিয়ে হওয়ার পরে সুনয়না ওই বাড়িতে গিয়ে থাকতে শুরু করে অত্রিকার পরিচয়। রায়চৌধুরী পরিবারকে বিশ্বাস করাতে চেয়েছিল যে ও ওই বাড়ির মেয়ে। মাথা নামিয়ে নিলেন সুবিমল। সুনয়না কটমটিয়ে তাকালেন সুবিমলের দিকে। ওনাকে চোখ রাঙিয়ে কোনো লাভ নেই। একজন বাবার প্রকৃত কর্তব্যই পালন করেছেন উনি। মানে, প্রশ্ন করল সৈকত। মানে হলো সুবিমল বাবুর একমাত্র মেয়ে সুকন্যা এখন আমার হেফাজতে। ওকে অনেক দিন ধরেই ফলো করতাম আমরা। আজ যখন ও স্কুল থেকে ফিরছিল, আমার কয়েকজন বান্ধবী ওকে কিডন্যাপ করে তুলে আনে আমার বাড়িতে। কিডন্যাপার হিসেবে আমি কল করি সুবিমল বাবুকে। ওনার সামনে দুটো শর্ত রাখি। হয় সব সত্যিটা এখানে স্বীকার করবেন, নইলে মেয়েকে হারাবেন জীবনের মতো। কিন্তু সূর্যমুখী, আমি তো তোমার কথা মতো সবটা স্বীকার করলাম রুদ্রবাবুর সামনে। এবার তো আমার মেয়েটাকে ফিরিয়ে দাও। দেব সুবিমল বাবু, দেব। মেয়ের কথা ভাববেন না, ও আমার বাড়িতেই আছে, নিরাপদে আছে। আমিও তো হবু মা, অন্য কারোর সন্তানকে কেড়ে নেব কেন বলুন তো? শুধু আরও কিছু কথা জানানোর আছে বাবাকে, যেগুলো আপনিও জানেন না। বলো সূর্যমুখী, সবটা বলো তুমি। কার সাথে 22টা বছর সংসার করলাম সেটা তো জানা দরকার আমার। বাবা, এই যে রাজদীপ আর আপনার মধ্যে এতদিন ধরে লক্ষ যোজন দূরত্ব ছিল, সেই দূরত্বটা দূর করা তো ছাড়, দিন দিন বাড়িয়ে গেছেন উনি। অভিমানের আগুনে ঘি ঢেলে গেছেন দিনের পর দিন। আচ্ছা বাবা, একটা কথা ভেবে বলুন তো, সেই যখন দীপের সাথে মা অর্থাৎ চন্দানী রায়চৌধুরীকে নিয়ে আপনাদের মধ্যে ভীষণ ঝামেলা হলো, দীপ রাগ করে বেরিয়ে বাড়ি গিয়েছিল, মনে পড়ে আপনার বাবা? হ্যাঁ সূর্যমুখী, সেই প্রথম তো রাজদীপ ড্রিঙ্ক করে, সেদিন তুমি না থাকলে জানি না কী হতো। কিন্তু বাবা, আপনি কি একবারও ভেবেছেন ব্যাপারটা মিডিয়ার কানে গেল কিভাবে? দীপ যখন সেন্সলেস হয়ে পড়েছিল রাস্তায়, তখন রাত 12টা বাজে। রাস্তাঘাট প্রায় ফাঁকা ছিল। তাছাড়া যদি রাস্তার কেউ মিডিয়াকে জানিয়েও থাকে ঘটনাটা, তাহলেও তো সেই মুহূর্তে মিডিয়ার সেখানে আসা সম্ভব ছিল না। আসল ঘটনাটা কি জানেন বাবা? দীপ রাগারাগি করে বেরিয়ে যাওয়ার সময় এই মহিলা নিজের একজন জার্নালিস্ট বন্ধুকে ফোন করে সবটা জানায়। সেই জার্নালিস্ট বন্ধু টিম নিয়ে দীপকে ফলো করতে থাকে। শুধু তাই নয়, মিডিয়ার একাংশ এই বাড়িতেও হানা দেয়। আমাকে নানা রকম আপত্তিকর প্রশ্ন করতে থাকে। আসলে এই মহিলাই মিডিয়ার কাছে গালগল্প শুনিয়েছিলেন যে দীপের সাথে আমার কোনো সম্পর্ক আছে। যদি বলে থাকি, ভুল কি বলেছি? তোমাদের মধ্যে কি সত্যি কোনো সম্পর্ক নেই? কেন সব দোষ আমার ঘাটে ফেলে নিজে সাধু সাজ্য সূর্যমুখী? ঝাঁঝিয়ে উঠলেন অত্রিকা। ওই দেখুন বাবা, নিজের মুখেই নিজের কীর্তির কথা কেমন সুন্দর স্বীকার করে নিলেন উনি। আচ্ছা, গল্প কিন্তু এখানেই শেষ না। পরের দিন সকালে খবরের কাগজটা উনি ইচ্ছে করে এমনভাবে রেখে দিলেন আপনার ঘরে, যাতে আপনার চোখে সহজেই পড়ে। শুধু কি তাই, দীপ যখন পূরবী সরকারকে বিয়ে করতে রাজি হয়নি, তখন উনি একদিন যেমন দীপকে উস্কে গেছেন যাতে ও পূরবীকে কোনোভাবেই বিয়ে না করে, অন্যদিকে আপনাকে উস্কে গেছেন। বুঝিয়েছেন দীপ আপনার কতখানি অযোগ্য পুত্র। উনি শুরু থেকে বারবার দীপকে উৎসাহ জুগিয়ে গেছেন যাতে ও আমাকে নিজের মনের কথা জানায়, বিয়ে করে আমাকে। কি সৈকত, সৌজন্যা, ভুল বললাম? না বৌদি, তুমি একদম ঠিক বলেছো। মানে, মা কিন্তু শুরু থেকেই চেয়েছিল তুমি বর্দার বউ হয়ে ওই বাড়িতে এসো। যেটা দীপ আর তোমরা ভেবেছিলে উনি সবটাই করছেন দীপের ভালো চেয়ে, মাতৃস্নেহে, কিন্তু আসলে তা নয়। আসলে উনি চেয়েছিলেন দীপ এমন কাউকে বিয়ে করুক যাকে বাবা একদমই পছন্দ করেন না। সেই মুহূর্তে সেরকম মেয়ে হিসাবে আমি ছাড়া আর কাউকে চোখে পড়েনি মিসেস সুনয়না। তাছাড়া পূরবী সরকারকে বিয়ে করলে একে তো দীপ বাবার চোখে প্রিয় হয়ে যাবে, আর দুজনের মধ্যেকার ফাটলটা জোড়া লেগে যাবে। আর দুই বড়লোক ব্যবসায়ী পিতার একমাত্র কন্যা পূরবী এই বাড়ির বড় বউ হলে নিজের জায়গাটা যে বড্ড নড়বড়ে হয়ে যাবে। কিন্তু আমাকে বিয়ে করলে বাবা দীপকে শুধু এই বাড়ি থেকেই বের করে দেবেন না, সাথে RRCOর পদ থেকেও সরিয়ে দিয়ে সারা জীবনের মতো ত্যায্যপুত্র করে দেবেন। আর এটাই তো এই মহিলার উদ্দেশ্য। উফ, আমি ভাবতে পারছি না অত্রিকা, এতটা নোংরা তুমি! হ্যাঁ বাবা, মা হারা একজন শিশুর ইমোশন নিয়ে উনি সারাটা জীবন খেলে গেছেন। দীপকে খুঁটি বানিয়ে এই RRC হস্তগত করতে চেয়েছেন। উনি একজন ক্রিমিনাল। শুধু এটুকুই নয় সূর্য, এতক্ষণে মুখ খুললেন রাজদীপ। আমার মিথ্যে মা সেজে উনি ক্ষান্ত হননি।
যখন দেখলেন সূর্যকে মিস্টার আর খুশি মনে মেনে নিয়েছে, এবার নিজের দাদার পথ অনুসরণ করলেন উনি। চেষ্টা করতে লাগলেন যেন তেন প্রকারে আমার মনটা ভেঙে গুড়িয়ে দিতে, যাতে কোম্পানি চালানোর ইচ্ছেটাই আর না থাকে আমার। আর সেই সুযোগে আমাকে ভুলিয়ে ভালিয়ে সব প্রপার্টি আমার কাছ থেকে নিয়ে সৈকতকে দিয়ে দিতে। মার কত ছোট হব আমরা তোমার জন্য। সৈকতের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আমি কি কোনোদিনও আর সিও হতে চেয়েছি? আমি তো সেই ছোটোবেলা থেকে আঁকাঝোঁকা করতে ভালোবাসি, সব বিজনেস তো আমার জন্য নয়। তোমায় বলিনি আমি? তাহলে কেন আমায় বর্দার সাথে বারবার বাবার সাথে এতদিন ধরে এত অন্যায় করেছো? ঠিক বলেছিস মেজদা। অত্রিকার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে বলল সৌজন্যা, আজ থেকে আমরা জানবো আমাদের মা বলে কেউ কোনোদিনও ছিল না, আজও নেই। দাঁড়া সৈকত, দাঁড়া সৌজন্যা, বলল রাজদীপ। এই মহিলা শুধু আমার আর মিস্টার আর সাথেই অন্যায় করেনি, তোদের বৌদির সাথেও করেছে। যেদিন থেকে উনি জেনেছেন যে সূর্য প্রেগনেন্ট, প্রমাদ গুনেছেন উনি, আর সিওর নতুন ভাগিদার আসছে যে, সেদিন থেকে বারে বারে উনি চেষ্টা করে গেছেন সূর্যর অনিষ্ট করার। আমাদের অনাগত সন্তান যদি জন্মের আগেই হারিয়ে যায়, তাতে আমারও মনোবল ভেঙে যাবে, তাই না? এক্স্যাক্টলি। প্রথম দিন বাড়িতে পা দিয়ে ওনার বিষ দৃষ্টি দেখে বুক কেঁপে উঠেছিল আমার। আমি আর দীপ যেদিন এই বাড়িতে আসি, সবার চোখে আমি খুশি দেখেছিলাম, নিশ্চিন্ত দেখেছিলাম। শুধু একজনের চোখে রাগ দেখেছিলাম, আগুন দেখেছিলাম, সেটা হলো এই মিসেস অত্রিকা, থুড়ি সুনয়নার চোখে। আর সেই জন্যই বাড়িতে আসার পর থেকে সূর্য সবসময় চুপচাপ থাকতো, টেন্সড থাকতো। আমি বারবার প্রশ্ন করার সত্ত্বেও কিচ্ছুটি বলতো না আমায়। ভেবেছিল আমি হয়তো বিশ্বাস করব না, আর সেটাই স্বাভাবিক। একদিন আর সহ্য করতে না পেরে আমি সূর্যকে চেপে ধরেছিলাম। ও বলেছিল এই বাড়িতে নয়, বাড়ির বাইরেও সবটা জানাবে আমার, কারণ দেওয়ালেরও কান আছে। ওর কথায় রাজি হয়ে আমি একটা কফি শপে গেলাম। সেখানেই বলল এ জন্মের সর্বাণী মুখুজ্জি আর কেউ নয়, স্বয়ং অত্রিকা রায়চৌধুরী। শুনেই আমি চমকে উঠি, চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়ি, বলে উঠি, না না সূর্য, কী বলছো তুমি? ভেবে বলছো তো? সূর্য এমনিতেই মারাত্মক টেন্সড ছিল। আমার অবিশ্বাস দেখে কান্নায় ভেঙে পড়ে, কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেল। তখন আমি বুঝতে পারি যে বিষয়টা কতটা সিরিয়াস। জানিস সৌজন্যা, সূর্যর চোখে মুখে জল ছেটাতেই না ওর জ্ঞান ফিরে এলো। আমি ওকে শক্ত করে বুকে জড়িয়ে দিলাম। বললে বিশ্বাস করবি না, এরকম সাহসী বুদ্ধিমতী মেয়েটা ঠকঠক করে কাঁপছিল। কপালে হাত দিয়ে দেখলাম ভালোই টেম্পারেচার। আমার বুঝতে বাকি রইল না যে সূর্য সন্দেহ মিথ্যে না। আমি ওকে প্রমিস করলাম যে অত্রিকা রায়চৌধুরীকে প্রত্যেকটা মুহূর্তে নজরে রাখবো আমি। বাড়ির ভেতর তো রাখবোই, সাথে বাড়ির বাইরে বেরোলে আমার লোক মহিলাকে ফলো করবে। মিসেস সুনয়ন, আপনি যে দাশগুপ্ত ফ্যামিলির মেয়ে সেটাও আপনাকে ফলো করেই জানতে পেরেছি আমি। রান্নাঘরে সিসিটিভি লাগালাম আমরা, সেখানেও কতবার দেখেছি আপনি খাবারে কত কিছু মিশিয়েছেন। সার্ভ করার সময় ওই খাবার সরিয়ে নিয়েছে সূর্যমুখী, ওসব জায়গায় রেখে দিয়েছে ভালো খাবার। আর আপনি বসে বসে ভাবতেন কী ব্যাপার, বিষ মেশানো খাবার খাওয়া সত্ত্বেও রাজদ্বীপের বা সূর্যমুখী কেউ মরছে না কেন, বহাল তবিয়তে বেঁচে আছে কীভাবে? আপনি এরপরেই খেয়াল করলেন যে রান্নাঘরে বসানো আছে সিসিটিভি। এবার আপনি বেপরোয়া হয়ে উঠলেন। আমার জন্মদিনের দিন সিঁড়িতে তেল লাগিয়ে রাখলেন যাতে সূর্য, কিন্তু আমি ঠিক সময় এসে সূর্যকে বাঁচিয়ে না। আর তখনই আপনি চাললেন প্ল্যান বি। রান্নাঘরে তখন কেউ ছিল না। তাড়াতাড়ি সিসিটিভির মুখ ঘুরিয়ে আমার জন্য বানানো পায়েসে ওষুধ নিয়ে এলেন আপনি। ভাবলেন কেউ তো কিছুই বুঝতে পারবে না, আর আমিও খেয়ে নেবো পায়েস। সেই সময় সূর্য ইচ্ছে করেই সেন্সলেস হওয়ার ভান করে, আর আমি ওকে ধরার অছিলায় ইচ্ছে করে কোনোই দিয়ে ঠেলে দিই পায়েসের বাটি। তারপর আমাদের ঘরে আশেপাশে ঘোরাঘুরি করতে থাকেন আপনি, আমাদের কথা কান পেতে শুনবেন বলে। আমি আর দীপ দুজনেই দেখেছি যে জানলার পর্দায় আপনার ছায়া। চোখাচোখি হয় আমাদের, আর ইশারায় দীপ বলে আমাকে উঠে বসতে, আর তারপরে শুরু হয় ঝগড়া, আপনার ভাষায় নাটক। হ্যাঁ, নাটকই তো। আমাদের সেই ঝগড়াটা ছিল প্রি প্ল্যান্ড। আমাদের আসল উদ্দেশ্য ছিল কোনো একটা অছিলায় আমি বাড়ি থেকে বেরোবো এবং বেরিয়ে যাব সেই নির্ধারিত জায়গায় যেখানে দেখা করতে আমি আসতে বলেছি সুবিমল বাবুকে। একমাত্র মেয়েকেই খুঁজে না পেয়ে প্রায় পাগল সুবিমল বাবু কিছু না ভেবেই চলে আসেন সেই নির্ধারিত জায়গায়, আর সেখানেই আমি ওনাকে দুটো শর্ত দিই। উনিও মেয়ের সেফটির কথা ভেবে চলে আসেন রায়চৌধুরী বাড়িতে। ভীষণ হাত কামড়াতে ইচ্ছে করছে, তাই না মা? ভাবছেন তো যে কেন নিজের লোক দিয়ে সূর্যকে ফলো করালেন না? কেন আমাদের নিপুণ অভিনয়টাকে তো সত্যি বলে ভাবলেন? কেন ভাবলেন সূর্য সারা জীবনের মতো এই বাড়ি থেকে বেরিয়ে গেল? অত্রিকা কিছু না বলে রাগী চোখে তাকালেন রাজদীপের দিকে। রাজদীপ বলে যেতে লাগলো,
আসলে কি জানেন মিস্টার আর কয়েকটা দিন দেরি করলে জানি না সূর্যকে বাঁচাতে পারতাম কিনা। এবার আপনি ডিসাইড করুন এই ঘরশত্রুর সাথে ঠিক কী করা উচিত। শুধু ডিভোর্স দিয়ে তোমাকে বাড়ি থেকে তাড়ালেই তো আমি আর নিশ্চিন্ত হব না অত্রিকা রায় মানে বাবা সুনয়না। হ্যাঁ সুনয়না, তোমাকে পুলিশের হাতে তুলে দিতে হবে। প্রমাণ তো রাজদীপ আর সূর্যমুখীর কাছে আছে। আমি এক্ষুনি আমার কমিশনার বন্ধুকে, আপনার ছেলেবেলা বন্ধু অর্জুন মল্লিকের কথা বলছেন তো, ওনাকে আমি আসার সময় ফোন করে সবটা জানিয়ে দিয়েছি। 1-2 মিনিটের মধ্যেই উনি। বলতে বলতে কলিং বেলটা বেজে উঠল। রাজদীপ তাড়াতাড়ি গিয়ে মেন গেটটা খুলতেই দলবল নিয়ে ঢুকে এলো অর্জুন মল্লিক। অর্জুন, আমার বৌমা তো তোকে নিশ্চয়ই সবটা জানিয়েছে, তুই তোর ডিউটি কর। করবো ব্রাদার, নিশ্চয়ই করবো, কিন্তু আগে তোকে কংগ্রাচুলেট করবো। অর্জুনকে জড়িয়ে ধরলেন তার ছেলেবেলার বন্ধুকে। আমি ভীষণভাবে চেয়েছিলাম তুই সুস্থ হয়ে উঠিস, আজ ফাইনালি সেই দিনটা এসেছে। আঙ্কেল, সেটাও সম্ভব হয়েছে দীপের জন্য, হাসলো সূর্যমুখী। ও রিয়েলি? বাট হাউ? আমি যখন রাগারাগি করে বাড়ির বাইরে বেরিয়ে গেলাম, দীপ মুখ অন্ধকার করে বসে রইল এমনভাবে যাতে ওই মিসেস সুনয়না ভাবেন দাম্পত্য কলহের চোটে দিশেহারাও। একটু বাদেই ওনার সেই বিশ্বাসকে সত্যি প্রমাণ করে দিয়ে দীপ বেরিয়ে গেল বাড়ি থেকে। সুনয়নার লোক ফলো করে ওকে জানালো বাড়ি ঢুকছে দীপ। ব্যাস, মহিলা ছক কষে ফেললেন। ভাবলেন ওনার পরিকল্পনা মতো সবটা হচ্ছে। দীপ নেশাতুর হয়ে ফিরলেন আর উনি ওকে নিয়ে আসবেন বাবার কাছে, প্রমাণ করবেন ও রায়চৌধুরী বাড়ির কতটা অযোগ্য ছেলে। আমার আর দীপের প্ল্যান এটাই ছিল। তোমাদের প্ল্যান ছিল কেন? আসলে বাবা, মিসেস সুনয়না কোনোদিনই চাই না আপনি সুস্থ হয়ে উঠেন, তবেই তো ওনার লাভ। তাই আপনাকে দিনের পর দিন ভুল মেডিসিন খাইয়ে গেছেন যাতে আপনি কোনোদিনই সুস্থ না হন। আমার বাবার একজন ডাক্তার বন্ধু আছে, ওনার কাছে আপনার কেসটা খুলে বলি, এবং আমি আপনাকে যে ওষুধ খাওয়ানো হতো সে ওষুধের নামটাও জানি। উনি ওষুধের নাম শুনে আঁতকে ওঠেন। বলেন, কি বলছি সূর্যমুখী, ওনার মতো পেশেন্টের জন্য তো এ বিষ। আসলে সুনয়না ওনার ফিট করা ডাক্তার দিয়েই তো চিকিৎসা করাতেন বাবার, যাতে বাবার জীবনে সুস্থ হতে না পারে। যাই হোক, আমার বাবার সেই ডাক্তার বন্ধু আমাকে ইমিডিয়েটলি ওষুধগুলো বদলে দিতে পারেন, আর ওনার প্রেসক্রাইব করা ওষুধ আমি রেখে দিয়েই ঘরে। মিসেস সুনয়না এতদিন না জেনেই খাইয়ে গেছেন বাবাকে আমার পাল্টানো ওষুধগুলো। ডাক্তার আঙ্কেল এও বলেছেন বাবাকে সুস্থ করার একটাই উপায়, তা হলো মেন্টাল শক। একটা জোরালো মেন্টাল শকই পারে বাবাকে আবার বিছানা থেকে তুলে দাঁড় করাতে। ও, আর সেই জন্যই, ইয়েস আঙ্কেল, সেই জন্যই দীপ ওই নাটকটা করলো। বাবাকে সুস্থ করার জন্য এটুকু রিস্ক তো আমাদের নিতেই হবে। আমরাও শিওর ছিলাম না যে এতে কাজ হবে কি না, তবুও শেষ পর্যন্ত তো জয় তোমাদেরই হলো। কংগ্রাচুলেশন টু ইউ অলসো গাইজ। অ্যান্ড অত্রিকা ম্যাডাম, দিস ইজ ফর ইউ। সূর্যমুখী অলরেডি সব এভিডেন্স আমাকে পাঠিয়ে দিয়েছে। অর্জুনের নির্দেশে কয়েকজন মহিলা পুলিশ অত্রিকার হাতে হাত করা পড়ল। এরপরে অত্রিকাকে সকলে নিয়ে চলে গেলেন থানায়। যাওয়ার আগে সূর্যমুখীর দিকে কটমটিয়ে তাকাতে তাকাতে গেলেন অত্রিকা। আর সুবিমলবাবু, আপনি নিশ্চিন্তে বাড়ি ফিরে যান। আমার কাছে এইমাত্র মেসেজ হলো, আমার একজন বান্ধবী সুকন্যাকে দাশগুপ্ত বাড়িতে পৌঁছে দিয়ে এসছে। আপনাকেও পুলিশে দেওয়া যেত, শুধুমাত্র রাজসাক্ষী হলেন বলেই ছেড়ে দিলেন এখন। আসুন। মাথা নিচু করে থমথমে মুখে সুবিমল বেরিয়ে গেল। সূর্যমুখীর ইশারায় রাজদীপ এগিয়ে গেল রুদ্রের দিকে। নাও নাও, তোমার বাবা ছেড়ে সব ঝামেলার আগারাগে আজ মিটিয়ে নাও তো। যদি না মেটাও, আমি কিন্তু আজই রায়চৌধুরী বাড়ি ছাড়ছি বলে দিচ্ছি। আমি তো মিটিয়ে নিতেই চাই সূর্যমুখী, কিন্তু তোমার বর, সে তো সেই ছোট্টবেলা থেকে আমাকে আর বাবা বলেই ডাকে না, বলে মিস্টার তাকে তো আগে আমাকে বাবা বলে ডাকতে হবে। কথা তো ঠিকই দীপ, প্লিজ। রাজদীপ কিছুটা ইতস্তত করে নিচু গলায় বলল, বাবা। রুদ্র রাজদীপকে বুকে জড়িয়ে হাউ হাউ করে কেঁদে উঠল। এতদিন সকালে রুদ্ররূপ দেখেছে, কিন্তু শক্ত আবরণের ভেতরে যে এমন একখানি কুসুম কোমল মন লুকিয়েছিল তার কি জানত। সৈকত আর সৌজন্য দূরে দাঁড়িয়েছিল, ওরাও ছুটে গেল। রুদ্রকে জড়িয়ে ধরল সবাই। সূর্যমুখী দূরে দাঁড়িয়েছিল হাসি মুখে। সেদিকে তাকিয়ে রুদ্র ডাকলেন সূর্যমুখী। সূর্যমুখী এগিয়ে গেল হাসি মুখে। বলুন বাবা। এক সময় তোমাকে আমি অনেক অপমান করেছি, তোমার চাকরিটাও কেড়ে নিয়েছি, অথচ তুমি আমাকে বাবা বলে ডেকেছ। আমার হারানো সব কিছু ফিরিয়ে দিয়েছ। শুধু অত্রিকা তো নয়, আমিও তোমার কাছে অপরাধী। প্লিজ ফরগিভ মি। বাবা। রাজদীপ আর সূর্যমুখীর হাত দুটো শক্ত করে মিলিয়ে দিলেন রুদ্র। একে অপরের হাত এতদিন যেভাবে ধরেছিল ভবিষ্যতেও এইভাবেই ধরে রাখবে। কেমন? চোখাচোখি হলো দুজনের হাসি, এবং ফুটে উঠল দুজনের মুখে সেই বড় হাসিটি।
গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নতুন গল্প খুব শীঘ্রই আসছে, নতুন আরেকটি ধারাবাহিক গল্প শুরু করতে চলেছি। তোমরা কিন্তু তোমাদের মতামতটা জানিও। এই প্রায় 1.5 মাস ধরে চলছিল একটা বড় ধারাবাহিক গল্প চতুর্ভুজ, তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও।